আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাতে ইসরায়েল হামলা চালিয়ে গেলে আলোচনা নয় বলে ইরানের হুঁশিয়ারি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4 গ্রাম প্লাবিত, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দোষারোপ। চীন থেকে বোয়িংয়ের স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ, রুট বাড়ানোর পরিকল্পনা জানালেন পর্ষদ চেয়ারম্যান। রাজধানীর খামারবাড়িতে চলছে জাতীয় ফল মেলা, নানা জাতের স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ ফলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা। এবং ড্রয়ের পথে এগুচ্ছে গল টেস্ট, চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 187 রানের লিড। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। টানা 8 দিন ইরান ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক করবেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক হবে। তবে ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। প্রিয় দর্শক, দেখুন সুব্রত গাইনের রিপোর্টটি। অষ্টম দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলায় তেহরানের আবাসিক ভবন, একটি হাসপাতাল ও পরমাণু স্থাপনা সহ বিভিন্ন জায়গায় হামলার দাবি করে তেল আবিব। এমনকি হামলায় ইরানের একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান। পাল্টা ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে তেহরান। বীরশেবা শহরে চালানো হামলায় 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা। পারমাণবিক ইস্যু নিয়ে শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইরানে হামলা চালিয়ে গেলে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানে হামলার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। আলোচনা বসার আগেই ইরানে হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাইজ। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার সব প্রতীক এবং রেভলিউশনারি গার্ডের ক্ষমতার কেন্দ্রগুলোতে ইসরায়েল আঘাত হানবে। এদিকে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাশেম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে তা শুধু ইরানের নয়, বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন। হিজবুল্লাহ ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভয়াবহ বন্যার বছর না পেরুতেই আবারও বাঁধে ভাঙনের পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাঙন কবলিত স্থানগুলো মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সৈয়দ মাধিও অদিতের রিপোর্ট। ভয়াবহ বন্যার এক বছর না যেতেই আবারও ভাঙনের কবলে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বৃহস্পতিবার রাতে মুহুরী নদী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে যায় কয়েকটি গ্রাম। উত্তর বড়াইয়া গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মুরগির খামার। আমার বর্তমানে 3000 মুরগি রেডি ছিল, বর্তমানে একটাও নাই, সব চলে গেছে পানিতে। শূন্য কি আছে, মারা পানি টানি আছে, আর কিছু নিয়ে গেছে। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। আমরা চাই ভালোভাবে একটা বেড়ি বাঁধ তৈরি করার জন্য। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, পানির ভিতরে আমার বাড়িটা এই অবস্থা পড়ে রয়েছে। প্রত্যেক বছর আমরা এইভাবে কষ্ট করতেছি। সারা রাত রাস্তার উপরে আসছিলাম, খাওয়া দাওয়া নাই, কোনো বিন্দনের বস্ত্র নাই, কিছু নাই। ভাঙন কবলিত এলাকায় বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পানি চলার পরে বিভিন্ন জায়গায় ভাঙন ঝুঁকি দেখা দেয়। আমরা স্থানীয় জনগণ আমাদের যে সমস্ত ভাঙন রোধ করার টুলস আছে তা দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব সবার। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে নতুন করে গড়ে তোলার। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন করে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পরিবেশ ও সুযোগ এসেছে, তাদের প্রতি সবাই কৃতজ্ঞ। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানী কাঁটাবনে একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বলেন, বিএনপি সহ দেশের সব মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে। বলেন, খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন, আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। আর চীন সফরে দুদেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা কথা বলছিলেন। চীন থেকে এয়ারক্রাফট কিনতে চায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, চীনের বিভিন্ন এয়ারলাইন্সে স্বল্প ব্যবহৃত বোয়িংয়ের ড্রিম লাইনার সিরিজের 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চকর মালিতা। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে এয়ারক্রাফট আছে 19টি। এর মধ্যে আমেরিকার বোয়িংয়ের বিভিন্ন সিরিজের এয়ারক্রাফট 14টি, আর কানাডার -8 আছে 5টি। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলে বিমানের গন্তব্য এখন 23 রুটে।
এয়ারক্রাফটের কারণে বর্তমান রুটে ফ্লাইট বাড়ানো বা নতুন রুট চালু করতে পারছে না বিমান। এর জন্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা নিয়ে চ্যানেল আইর সঙ্গে কথা বলেছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মহিদ চৌধুরী। এয়ারক্রাফট আমাদের এয়ারক্রাফট শর্টেজ, তো এই যেমন চায়নার 2টা কোম্পানি এয়ারক্রাফট বিক্রি করবে, তো আমরা অনেক চেষ্টা করছি। ইভেন চিফ অ্যাডভাইজার সাহেব গেছিলেন সময়, ওনাকে আমরা বলেছিলাম যদি চাইনিজ ফাইন্যান্সিংয়ে, গভর্নমেন্ট ফাইন্যান্সিংয়ে যদি আমাদেরকে দিতে পারে। চাইনিজ যেহেতু বোয়িংয়ে পাওয়া যাচ্ছে, কাজে আমাদের বোয়িংটাই নিতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কেমন পুরনো সেগুলো? এগুলা 8-10 বছরের পুরনো হবে। নতুন এয়ারক্রাফট কিনা খুব ভালো, বাট নতুন এয়ারক্রাফটের যে দাম। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জন্য নতুন এয়ারক্রাফট দিয়ে একটি ফ্লিট প্ল্যান করার পরিকল্পনা বিমানের। কারণ ওরা জাস্ট এখন বলেছে তাদের ইন্টেনশন যে তারা বিক্রি করতে চায়, দে আর আস্কিং ফর বিডস। তো আমরা দরখাস্ত দিয়েছি, আমাদেরকে তারা যদি ইনক্লুড করে। বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত হলে বিমান ব্যবসায়িক দিক দিয়ে আরও লাভবান হবে বলে মনে করেন বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। চাইনিজ এই কোম্পানির কাছ থেকেই এয়ারক্রাফট কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রক্রিয়া চলমান, প্রক্রিয়া শেষ হলে এবছরের শেষ নাগাদ 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বৈচিত্র্যময় ফলের সমাহার নিয়ে রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল প্রদর্শন এবং বিভিন্ন ফলের গাছ লাগাতে সচেতনতা বাড়ানোর জন্য 3 দিনের এই মেলার আয়োজন। দর্শনার্থীরা বলছেন, মেলায় পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক ফল এবং ফলের গাছ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ, বাহারি ফলের বৈচিত্র্যময় সমাহার। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি মিলিয়ে 75টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ঘরে বা বাড়িতে যেখানে সুযোগ আছে এই চারাগুলি সংগ্রহ করে যাতে এরা আমাদের যে ফলে আরও সমৃদ্ধ করতে পারে। বিভিন্ন এলাকার যেগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটিগুলো, সেগুলো হচ্ছে আমরা শিশুদের কাছে প্লাস আমাদের সাধারণ জনগণের কাছে পরিচিত করার জন্য নিয়ে এসছি আর কি। এখানে আমাদের প্রায় 40 ধরনের ফলমূল আছে যেগুলো বিদেশে রপ্তানি হয়। কাঁঠালটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া থেকে আমরা রোধ করতে পারি, সেই দিক থেকে আমরা এই যে বিভিন্ন রকম কাঁঠালের আইটেম আমরা করেছি। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস সহ ঐতিহ্যবাহী ফল যেমন রয়েছে, তেমনি রয়েছে নতুন ফলের জাত। ফলের পাশাপাশি ফলের প্রক্রিয়াজাতকরণ নিয়ে দর্শনার্থীদের অবহিত করছে স্টলগুলো। ভালোই লাগছে, এখানে বিভিন্ন ধরনের ফল আছে। জাম কিনলাম, ড্রাগন ফল কিনলাম, হরেক ধরনের ফল দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে, অনেক রকমের ফল ফ্রুট দেখছি। এত ধরনের ফল যে মানে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। অনেকে ফল কিনছেন, আবার কেউ কেউ শিশুদের এনেছেন দেশি ফল চেনাতে। বাচ্চাদের দেখাতেই বিশেষ করে নিয়ে আসলাম, ওরা তো অনেক ফল চেনে না। আম, কাঁঠাল, ড্রাগন, লেবু আর অনেক কিছু দেখেছি। সবচেয়ে সুন্দর লাগছে কি দেখে? সব থেকে সুন্দর লাগছে আমার সবকিছুই। শনিবার পর্যন্ত মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই। দেশীয় ফল গাছের চাষ দেশময় ছড়িয়ে পড়ুক, দেশের ফল রপ্তানি হোক বিশ্বজুড়ে। জাতীয় ফল মেলা 2025 থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 92 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা 16 ফিলিস্তিনি রয়েছে। নেটজারিম করিডোরের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনির উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ নেওয়ার জন্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত মানুষ। বেশ কিছুদিন ধরেই খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল।
দর্শক, এবারে কৃষি সংবাদ। সারা দেশে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে 3 দিনের ফল মেলা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলবদ্ধতা। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সফলতার পর এবার বাংলাদেশেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জেনোফেক্স লাইফ সায়েন্সেস। ধানমন্ডি অ্যাপোলো JMI স্পেশালাইজ হাসপাতালের সঙ্গে জেনোফেক্সের লাইফ সায়েন্সের চুক্তি হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে 3 বছর আগেই জানা যাবে জিনগত রোগের পূর্বাভাস। মাইক্রোবায়োমের DNA সিকোয়েন্সিং এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার এই চিকিৎসা প্রযুক্তি সুস্থতা বৃদ্ধিতে, রোগীর খাদ্যাভ্যাস এবং জীবনধারা নিয়ে নির্দেশনা দেবে। চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় ছিলেন অ্যাপোলো JMI স্পেশালাইজ হসপিটালের CEO ডাক্তার তনজিম আলম, জেনোফেক্সের হেড অফ বিজনেস মমতাজ ফারুকি চৌধুরী এবং জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশে আলিফ। পুরুষদের রিকার্ভ ইভেন্টের ফাইনালে জাপানের গাকুতোকে হারিয়ে দ্বিতীয় বাংলাদেশি স্বর্ণ জয়ের কীর্তি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। শুরুতেই আর্চারি। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ইন্ডিভিজুয়াল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এই ইভেন্টে ফাইনালে আলিফ 6-4 সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। ক্যারিয়ারে আন্তর্জাতিক আসরে আলিফের এটা প্রথম স্বর্ণ জয়। ফাইনালে প্রথম 2 সেট জিতে এগিয়েছিলেন আলিফ, পরের 2 সেট জাপানের গাকুতো জিতে সমতা আনেন। 19 বছর বয়সী আলিফ শিরোপা নির্ধারণী পঞ্চম সেটে 29-26 পয়েন্টে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন। আর্চারি রিকার্ভ পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে 179 নম্বরে থাকা আলিফ বাংলাদেশের দ্বিতীয় আর্চার হিসেবে এশিয়া পর্যায়ের প্রতিযোগিতায় স্বর্ণ জিতলেন। এর আগে 2019 সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারি লেগ 3-তে স্বর্ণ জেতেন। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করা। এখানে এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। আলিফকে আমাদের অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রাতে। ইসরায়েল হামলা চালিয়ে গেলে আলোচনা নয় বলে ইরানের হুঁশিয়ারি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাছিতে বন্যা নিয়ন্ত্রণ